আসসালামু আলাইকুম। আইন কথনের ২৬তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন। টাইমস 24 এর আজকের আয়োজন, আমরা আজ কথা বলবো তামাদি আইন এবং বিচার প্রার্থীর ন্যায় বিচার পাবার বিষয়ে। প্রায় ১১৩ বছর আগে অলিভার ওয়েন্ডেল হোমস বলেছিলেন, What is the justification for depriving a man of his rights? A pure evil as far as it goes, in consequence of the lapse of time. এর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের এখানে করার জন্য আসতে চেয়েছিলেন এবং যার সাথে আমরা এই ক্ষুদ্র আইনটি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যে তামাদি আইন লিমিটেশনস অ্যাক্ট 1908, সাবেক জেলা জজ জনাব মোহাম্মদ মাজদার হোসেন স্যার আজকে খুবই অসুস্থ, এই জন্য আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আমাদের প্রোগ্রাম। তবে খুব দুঃখ ভারাক্রান্ত মনে আজকে এই প্রোগ্রাম চালাতে হচ্ছে। তো আমরা আজ এই অনুষ্ঠানটি সাজিয়েছি তামাদি আইন নিয়ে। তামাদি আইন যে লিমিটেশন অ্যাক্ট, সেটা প্রাচীন গ্রিসে, প্রাচীন এথেন্সে এই আইনের প্রয়োগ ছিল। সিভিল কেসগুলিতে যেগুলো দেওয়ানি মামলা, সেগুলো তো এই আইনের প্রয়োগ ছিল। তো বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ আইন রয়েছে, এর কতগুলো ধারা এবং ১৮৩টা অনুচ্ছেদ রয়েছে, যে প্রত্যেকটি আইনকে এর আবদ্ধিত করে। এছাড়াও বিভিন্ন প্রকারের আইন রয়েছে, যে প্রত্যেকটি আইনেই একটি সময়ের বাধ্যবাধকতা রয়েছে। আমরা বাংলাদেশের সার্বিক আইন পর্যালোচনা করে খুব স্বল্প আকারে এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ স্যারকে। আরো রয়েছেন আলী ইমাম খালেদ রহিম স্যার, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত রয়েছেন। তো আমরা আমাদের আলোচনার প্রথমেই চলে যেতে চাচ্ছি জনাব ফয়সাল হাসান আরিফ স্যারের কাছে, যে স্যার, এই লিমিটেশন অ্যাক্ট, যেটা তামাদি আইন বলে প্রচলিত রয়েছে, এই আইনের উদ্দেশ্য কি এবং আপনি কি মনে করেন যে এর উদ্দেশ্য, যে উদ্দেশ্যে এই আইনটি প্রস্তুত হয়েছে, এই উদ্দেশ্য আসলে প্রয়োগ হচ্ছে বা বাস্তবিক উপায়ে এই উদ্দেশ্য, এই আইনটি পূরণ করতে সফল হচ্ছে স্যার? ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন। জি স্যার। এরকম একটি আইনি আলোচনায় আমাকে আহ্বান করার জন্য, এবং আজকে আরো এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট আলী ইমাম খালেদ রহিম। দেওয়ানি আইনে আমি যাকে অত্যন্ত প্রজ্ঞাবান বলে মনে করি আর কি, এবং বিভিন্ন সময়ে তার সাথে আইনি আলাপ আলোচনা করে আমি বেশ লাভবান হই। সেই দিক থেকে আজকের আলোচনায় খালেদ রহিম সাহেব থাকাতে আমি বেশ আনন্দিত। এখন আমাদের আজকের যে বিষয়টি হচ্ছে তামাদি আইন। অ্যাপারেন্টলি এটি শুনলে মনে হবে যে এটি বেশ একটা কঠিন কোনো জটিল আইনি আলোচনা বোধহয় এখানে হবে। আমাদের এই অনুষ্ঠানটি নাম হচ্ছে আইন কথন, অর্থাৎ আইনের যে কথা, এই কথাতে যারা আইনের চর্চা করেন, যারা আইন প্রয়োগকারী কিংবা একজন লিটিগেন্টের পক্ষে যারা আদালতে আইন প্লেস করেন, এরকম আইনজীবীরা অনেকে হয়তো এই অনুষ্ঠানটি শুনছেন। পাশাপাশি এই অনুষ্ঠানটি যারা আমাদের সাধারণ নাগরিক তারাও শুনছেন। সেই সব দিক থেকে আমি মনে করি যে এই আমাদের আলোচনাটি আমরা যদি এইভাবে নিয়ে যাই, এটি যদিও সঞ্চালক এটিকে ডাইরেক্ট করবে, তারপরেও পার্সোনালি যেহেতু আমি বিষয়টিকে ইনিশিয়েট করছি প্রথম, সেই জন্য আমি বলছি যে যতটুকু সহজ ভাষায় আমরা যারা এটি উপস্থাপন করার চেষ্টা করব। তো এই প্রথম যে তামাদি, এই তামাদি শব্দটি আমি যেটি দেখেছি যে আমাদের যে বাংলা অভিধানে আছে যে আমার দাবি জানানোর সময় অতিক্রান্ত হয়ে যাওয়া হচ্ছে তামাদি। অর্থাৎ আমি একটি দাবি জানাবো, আমার কোনো আইনি অধিকার বিঘ্নিত হয়েছে, সেই দাবিটি আমাকে জানাতে হবে সময়ের মধ্যে। আমি সময় অতিক্রান্তের পরে যদি সেই দাবিটি উপস্থাপন করি, তাহলে আমি সেই দাবি প্রতিষ্ঠা করতে পারবো না। তাহলে
তামাদি আইনের যে প্রয়োগ বা তামাদি আইনের যে সৃষ্টি, এই সৃষ্টিটির কিন্তু মূল বেসিকটা আমার অধিকার সুরক্ষার জন্য নয়, আমার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যারিয়ার। এটি হচ্ছে একটা দিক যে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করতে, আমি এইটুকু সময়ের মধ্যে যদি অধিকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। তাহলে মনে হচ্ছে যে একজন নাগরিকের জন্য তামাদি আইন হচ্ছে একটি বাধা। কিন্তু এটিকে আমরা যদি উল্টো ভাবে দেখি, সেটিকে ব্যাখ্যা করা যায় তামাদি আইন হচ্ছে তো একটি শান্তির আইন। কারণ এই আইন মনে করে যে যার দাবি সত্য তিনি তা আদায় করার জন্য তৎপর হবেন, অর্থাৎ যার দাবি সত্য উনি তৎপরতার সাথে তার দাবি জানাবেন। বিপরীতভাবে যেখানে তৎপরতার অভাব, মানে একজন লোক তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সে অধিকার বলার জন্য তৎপর হচ্ছেন না, যখন দেখা যায় তখন কিন্তু ধরে নেওয়া যায় যে ওই ব্যক্তির মানে অধিকার বা দাবির মধ্যে কোনো একটি গন্ডগোল আছে। আপনার যদি অধিকার সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে আপনি সময় বলবেন না কেন? সেই জন্যে আমাদের প্রতিটি দাবির ক্ষেত্রে একটি সময় বেঁধে দেয়া আছে। এটি আমাদের আইন প্রণেতা যারা আইন প্রণয়ন করেছেন তারা এটি করেছেন। তো এই তামাদি আইনের যে মানে গোড়ার কথা আমাদের ব্যারিস্টার মনির বললেন, সেই গ্রিস থেকে তামাদি আইনের চর্চা শুরু হয়েছিল। কিন্তু আমরা এখানে যারা শুনছি তারা সবাই জানি যে আমাদের এই উপমহাদেশের আইনের মূল গোড়াপত্তন করেছিল ব্রিটিশ। এই ব্রিটিশ এই আইনের গোড়াপত্তন করেছিল সেই মানে 1700 সালের শেষের দিকে, সম্ভবত 1793 বা এরকম একটি সময়ের দিকে ওনারা একটি আইন প্রণয়ন করেছিল। পরবর্তীতে 1800 সালের মাঝামাঝি, আবার 1877 এরকম কয়েকবার তামাদি আইনের মানে ছোট ছোট খণ্ড আকারে কিছু কিছু লিমিটেশনস আইন প্রয়োগের ক্ষেত্রে এসছে। ফাইনালি 1908 সালে এসে যে তামাদি আইনটি সুস্পষ্টভাবে এলো, সেটিকেই আমরা এখন পর্যন্ত চর্চা করে যাচ্ছি। অর্থাৎ প্রতিটি অধিকারকে প্রয়োগ করতে হবে ওই অধিকার প্রয়োগের যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যে। এই যে নির্ধারিত সময়ের যে মানে গাঁথুনি, এটি হচ্ছে তামাদি আইন। এটি আমাদের এই তামাদি আইনে আমাদের যে ধারা এবং কিছু আর্টিকেল আছে, সেই ধারাতে আমাদেরকে বলে দেওয়া হয়েছে কিভাবে কোন অধিকার কত দিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য দাবি জানাতে হবে। মূল কথা হচ্ছে তাহলে আমি দাবি জানাবো সময়ে। এবং এই ক্ষেত্রে হঠাৎ করে আবার কেন জানি এই কথা বলতে বলতে মনে হলো আমাদের লালন শাহের একটি মানে গানের একটি কলি, সেটি হচ্ছে সময় গেলে সাধন হবে না, সাধন করতে হবে সময়ের মধ্যে। জি হ্যাঁ, লালন সাহেব বলেছিলেন কি সময় গেলে সাধন হবে না, মানে সাধন করতে হবে সময়ে। তো সেই দিক থেকে আমাদের এই 1908 সালের যে তামাদি আইন, সেই আইনটি নির্ধারণ করেছে যে এই সাধন করবার সময় কতটুকু। কোন দাবি জানাতে হলে তার একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে আমাদের দেওয়ানি আইন বা ফৌজদারি আইন যেটি হোক, প্রথম একটি বিচারিক আদালত থাকে। বিচারিক আদালত একটি রায় দেন, তার একটি উচ্চ আদালত থাকে, উচ্চ আদালত একটি রায় দেন, তারপরে এটি সুপ্রিম কোর্ট আমাদের যে মানে সর্বোচ্চ আদালত থাকে, সর্বোচ্চ আদালতে যে সেই তার দাবিটি সুস্পষ্টভাবে মানে সেটেলড হয়। এইসব ক্ষেত্রে আমাদের এই তামাদি আইন কি করেছে, প্রতিটির জন্য সুনির্দিষ্টভাবে এই ধারাগুলোকে সেট করেছে। এবং এইটার জন্য আমরা আমাদের যারা লিগ্যাল প্র্যাকটিশনার্স আছেন তাদের জন্য আমি বলবো যে একটি সেকশনকে সবার মাথায় রাখতে হবে তামাদি আইনের, সেটি হচ্ছে সেকশন 3। অর্থাৎ আপনার কোনো কজ অফ অ্যাকশন অ্যারাইজ হলো, আপনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আপনি সেই সময়ের মধ্যে সেই অধিকার জানাবেন। সেখানে যদি আপনার ব্যর্থ হন, আপনাকে কোনো কোর্ট, কোনো আদালত আপনাকে সেটি আর আদায় করে দিতে পারবে। এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলি স্যার।
আপনার অনুমতি সাপেক্ষে। না, আমি সেটা আসছি, আমি সেকশনে যাব আরো পরে, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। জি, এরকম একটি মানে গণনার বিষয় এখানে আছে, এবং এইখানে প্রতিটি মানে সেকশনের সাথে তার মানে যে মানে কি বলে সময়কাল, সেই সময়কালটা বেঁধে দেওয়া হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি আসলে বললেন যে এই যে আমাদের যে বর্তমান তামাদি আইন আছে, এটি আমাদের বিচারের ক্ষেত্রে আসলে কতটা সহায়ক হচ্ছে অথবা কতটা প্রতিবন্ধক হচ্ছে। এখন সহায়ক বা প্রতিবন্ধকতার ক্ষেত্রে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে সহায়ক হচ্ছে যদি আমি দেখি, তাহলে হচ্ছে আপনাকে ধরতে হবে যে আমি যার বিরুদ্ধে আইনটি প্রয়োগ করতে যাচ্ছি তারও কিন্তু একটি অধিকার আছে। আমি বলছি যে আমার এক অধিকার একজন ক্ষুণ্ণ করেছে, আজ আমি সুনির্দিষ্ট সময় পার করে আমি একটা বিষয় সেটেল হয়ে গেল, আমি তারপরে এসে সেটি অধিকার প্রতিষ্ঠা করতে গেলাম, তাহলে কিন্তু আমার কি হবে, ওই যে ব্যক্তি যার বিরুদ্ধে আমি প্রতিষ্ঠা করতে গেছি তার অধিকার ক্ষুণ্ণ হবে। সেই জন্য এই তামাদি আইনকে আমি যদি মনে করি যে এটি দাবি আদায়ের ক্ষেত্রে একটি ব্যারিয়ার, সেটিও যেমন সঠিক, আবার এটি আমাদের এই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বা আমরা বলি না যে পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই, যাতে কেউ পুরনো কাসুন্দি না ঘাটে, সেটারও একটি প্রয়োজনীয়তা আছে। তো সেই দিক থেকে আমি আমাদের বর্তমান যে মানে তামাদি আইন আছে, সেটার কিছু বিষয় আমরা আলোচনার আরেকটু পরের ধাপে যে আমি মন্তব্য করব যে আসলে আমাদের এই তামাদি আইন কতটুকু সফল হচ্ছে, প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে আমি বিষয়টি। তো স্যার আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আলী ইমাম খালেদ রহিম স্যারের কাছে। যে স্যার এক্ষেত্রে আমাদের স্যার যে বললেন, স্যারকে যদি একটু ফ্রেমে আনা যেত। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্ষেত্রে স্যার যে বললেন যে আমাদের এই তামাদি আইনটি রয়েছে, এটা মূল কথা হচ্ছে এটা ডিফেন্ডেন্টের যে বিবাদীকে সুরক্ষা দেওয়ার জন্য, যে এই সময়ের মধ্যে যে একটি ক্লেম যে সময়ের মধ্যে করা যায়, এই ক্লেম যদি প্রায় 50 বছর পরে গিয়ে করে, তাহলে ওই ডিফেন্সের পক্ষে বা বিবাদীর পক্ষে যে তার ডিফেন্স বা তার পক্ষে বলার যে বিষয়গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একটা সময়ের ব্যাপার বলেছেন। স্যার আরো বলেছেন যে এই সময়ের ব্যাপার সময় করতে হবে, তাহলে তার কজ অফ অ্যাকশন আছে কিনা সে ব্যাপারে একটা কোশ্চেন থেকে যেতে পারে। তো এক্ষেত্রে স্যার যদি বিচার প্রার্থী যে আছে বাদী একটি মামলা করতে চায়, সে করতে পারেনি সময়ের কারণে, এবং সে এখন করতে পারছে না, স্যার সেকশন 3 কথাটা নিয়ে আসলেন যে সময় কাল পার হয়ে গেলে সে মামলাটি করতেই পারবে না। তো সেক্ষেত্রে কি স্যার ন্যায় বিচার বাদীর পক্ষে ব্যাহত হচ্ছে কিনা? স্যার ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন আমাকে এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আমি গ্রেটফুল টু ইউ এবং ধন্যবাদ শ্রদ্ধা সিনিয়র অ্যাডভোকেট ফয়সাল হাসান আরিফ ফর গিভিং মি এ গ্রেট কমপ্লিমেন্ট। এইখানে তামাদি আইনের বিষয়টা হচ্ছে যে সমাজে যখন বিরোধ হলে প্রথমে মানুষ চেষ্টা করে সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমাধান করতে, সেটাতে যখন ফেল করে তখন চেষ্টা করে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন বা সমাজ আছেন সামাজিকভাবে সেটার সমাধান করতে। সেটা যখন ফেল করে তখন আসলে একটা জোর প্রয়োগের বা বল প্রয়োগের একটা প্রশ্ন আসে। সেখানেই আমাদের সমাজ এবং যে সভ্যতা গড়ে উঠেছে সেখানে বলা হচ্ছে যে ওই বল প্রয়োগটা করবে রাষ্ট্র থ্রু কোর্ট, আদালতের মাধ্যমে একজনকে বাধ্য করা হবে কোন অপরের অধিকারটা তাকে ফিরিয়ে দিতে বা অপরের থেকে কোনোভাবে নিয়ে নেওয়া, অন্যায়ভাবে নিয়ে নেওয়া কোনো কিছু ফিরিয়ে দিতে। এইটা বিভিন্ন আইনে বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকার আছে। তামাদি আইনটা করেছে কি, তামাদি আইন একটা সময়সীমা বেঁধে দিয়েছে মূলত সমাজের ডিসিপ্লিন মেনটেন করার জন্য, একটা শৃঙ্খলা যেন থাকে। বিষয়টা এমন যে আপনার একটা ল্যান্ড হয়তো আনকেয়ার্ড ফর, আপনি সেটা ফেলে রেখেছেন, সেখানে কোনো একটি পরিবার যে হয়তো উঠলো, তারা ভূমিহীন, তারা সেখানে যুগ যুগ ধরে বাস করছে, সন্তানাদি হলো, তারা বড় হলো,
আফটার এ লং টাইম আপনি যদি যে তাদের কাছে ওটা ফেরত চান, যে যদি বলেন এটা এক সময় আমার ছিল, তখন আরেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্যে, এবং শুধু এটা না, এটা একটা বড় দাগের উদাহরণ দিলাম, তামাদি আইনে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে আপনার যেটা পাওনা, আপনার যেটা অধিকার, আপনি একটু আন্তরিক হন সেটার প্রতি, অন্যথায় আদালত আপনাকে সেই বিষয়ে হেল্প করবে না, বরং আদালত ধরে নিবে যে এটা আপনি হয়তোবা মন থেকে ত্যাগ করেছেন। তামাদি আইনে ইনফ্যাক্ট একটা অধিকার সৃষ্টি হয়, সেটা হচ্ছে তামাদি আইনের সেকশন 28-এ বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেউ যদি তার ল্যান্ড উদ্ধারের জন্য আদালতের কাছে আশ্রয় প্রার্থনা না করে, তাহলে সেই সময়সীমাটা শেষ হয়ে যাওয়ার পরে তার মালিকানাটা চলে যাবে। এবং ওইটাই ওই অ্যাডভার্স পজিশন, আপনারা আমার থেকে বিষয়টা ভালো জানেন, অ্যাডভার্স পজিশনের যে ডক্ট্রিন, সেইটাকে বৈধতা দেওয়া হয়েছে তামাদি আইনের সেকশন 28। আর এছাড়া বাকি অন্য ক্ষেত্রে বিভিন্ন অধিকার বলা হচ্ছে কোনটা কখন বিনষ্ট হবে, কতদিন পর্যন্ত সাইলেন্ট থাকা যাবে। তবে একটা মজার জিনিস হলো যে এখানে এই সময়সীমা, যেটা আরিফ ভাই বললেন সেকশন 3-তে, সেকশন 3 হলো যে কোর্টে যাওয়ার সময় শুরুটা, যে মানুষ সর্বপ্রথম কোর্টে যখন যাবে, সেইটা রেগুলেটেড হচ্ছে সেকশন 3 দ্বারা। সেইখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে আদালত তাকে হেল্প করবে না এবং তার সে অধিকারটা থাকবে না। কিন্তু পরবর্তী অনেকগুলো ধারায় আপনার এটা সেকশন 6 থেকে শুরু, সেকশন 6 থেকে 23-24 পর্যন্ত যে ধারা, সেইখানে বলেছে কেউ যদি চালাকি করে, কেউ যদি কাউকে বোকা বানিয়ে রাখে প্রতারণা করে, অথবা কেউ যদি নাবালক থাকে বা কেউ মানসিক ভাবে অসুস্থ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই তামাদিটা থেমে যায়। তাদের ক্ষেত্রে হচ্ছে তারা যখন সুস্থ হবে বা মেজর হবে তখন শুরু। আর কিছু কিছু বিষয়ে ইনফ্যাক্ট তামাদি আইনের প্রয়োগ হয় না। একটা হচ্ছে আপনার যে এজমালি সম্পত্তি মানুষ যেগুলো ভোগ করে, সেগুলো তো সীমানা আলাদা থাকে না, প্রত্যেকে জয়েন্টলি ভোগ দখল করে। কেউ যদি এসে কখনো বলতে চায় যে আমার অংশটা আলাদা করে দেওয়া, সেটার ক্ষেত্রে কোনো তামাদি নাই, সে যে কোনো সময় বলতে পারে। তারপরে নিষেধাজ্ঞা, অনেকে দখল হুমকির মুখে পড়ে যায় বিভিন্ন সময়। দখল হুমকির মুখে পড়লেই তাকে আসলে কোর্টে জাম্প করার প্রয়োজন হয় না, সে প্রথমে সামাজিক ভাবে চেষ্টা করে এটা সমাধান করতে। যদি সেটা ফেল করে, তারপরে যদি দ্বিতীয় দফায় আবার বা তৃতীয় দফায় আবার একই হুমকি হয়, তখন সে যেতে পারে। এই ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ না। আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় কিছু প্রতিষ্ঠান, ওয়াক্ফ আছে, তারপরে দেবত্ব সম্পত্তি আছে এবং ট্রাস্ট আছে। এইগুলার ক্ষেত্রে যদি কেউ ফাঁকি দেয়, সেই ক্ষেত্রে যারা এর সুবিধাগুলো পেতে হকদার, ওনারা ওনাদেরকে আদালতে আসার জন্য কোনো সময়সীমা নেই, যে কোনো সময় আসতে পারে। আরেকটা আছে হচ্ছে যে আদালতের কার্য প্রক্রিয়ায় বা কোনো আদেশে কোনো ভুলভ্রান্তি যদি হয়, সেগুলো হতে পারে যে আপনার ক্লারিক্যাল কিছু মিস্টেক হতে পারে, সেটা যেরকম 10-এর জায়গায় 2 হলো, বা ছোটখাটো যেগুলো ক্লারিক্যাল বা অ্যারিথমেটিক্যাল মিস্টেক, সেটা আইনেই বলা, সেগুলো সংশোধনের জন্য কোনো সময়সীমা নেই। এরকম কিছু ক্ষেত্রে সময়সীমা আছে এবং কিছু ক্ষেত্রে নেই। এবং সময়সীমা যেগুলো আছে, সেটা আসলে আইনের মূল পারপাসটাই হচ্ছে সমাজে একটা শৃঙ্খলা মধ্যে রেখে দেওয়া সমাজটাকে। মানুষ নিজের এক্ষেত্রে বলতে চাচ্ছেন যে এই আইনটির মাধ্যমে ন্যায় বিচার কোনোভাবেই ব্যাহত হচ্ছে না। এই যদি স্যার আপনি কয়েকটা ডিফেন্স বললেন যে কি কি ভুলের কারণে তামাদি, তার এক্সাক্ট ইমপ্লিকেশনটা হবে না, তারপরে সমাজে তামাদিটা দরকার কেন, তাহলে কি স্যার এই জিনিসটা কি এরকম যে না এই আইনটি যথোপযুক্ত, কোনো সমস্যা নেই, এরকম কিছু?
না, আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের আসলে তামাদি আইনটা কিন্তু মানুষের অধিকার তৈরি করছে না বা নষ্টও করছে না। তামাদি আইন বলছে যে মানুষের অধিকার যেগুলো প্রয়োগ হবে সেগুলো কোন ক্ষেত্রে কতদিনের মধ্যে আদালতে আসতে হবে, এবং মানুষ আসবে তখনই যখন সে ফিল করবে যে আমি পারছি না, এখন আদালতের হেল্প আমার প্রয়োজন। অসুবিধাটা আসলে তামাদি আইন যেহেতু কোনো অধিকার তৈরি করছে না, অধিকার তৈরি হচ্ছে বিভিন্ন আইনে, বিভিন্ন ধরনের। তামাদি তো এটাকে ব্যাহত করার চেষ্টা করছে স্যার, যে অনেক ক্ষেত্রে যা বললেন যে স্যার 12 বছর পরে যে সে যেতে চায় তাহলে সে পারবে না, কিন্তু মানে স্যার আপনাকে মানে সম্মান রেখে বলছি স্যার। না না, উইথ ডিউ রেসপেক্ট এটা বলি, এই যে 12 ইয়ার্স এর যেটা 12 ইয়ার্সটা আসলে এই আপনার প্রিন্সিপাল অফ অ্যাডভার্স পজিশন যে ডক্ট্রিনটা, সেটা পারপাসটাই হচ্ছে যে আপনার জমি আরেকজন আপনাকে অস্বীকার করে যখন ভোগ দখল করছে, তখন আপনার উপরে একটা দায়িত্ব দেওয়া হলো যে আপনি এটা উদ্ধার করে আনেন, যদি আপনার মায়া থাকে এই সম্পত্তিটার উপরে। কিন্তু আপনি যদি সেটা না করেন, আপনি সামাজিকভাবে চেষ্টা করে যদি ব্যর্থ হন, তারপরে 12 বছর একটা দীর্ঘ সময়। কিন্তু 12 বছরের মধ্যে আপনি একজন ওই বিষয়ে যিনি এক্সপার্ট, একজন আইনজীবীর সাথে পরামর্শ করে একটা লম্বা সময় কিন্তু আপনি পাচ্ছেন। 12 বছর যদি আপনি আপনার একটা জমি বা সম্পত্তি বা বাড়ি সেটা আপনি ফেরত আনার চেষ্টা না করেন, তখন যিনি আছেন ওখানে 12 বছর অবৈধভাবে, এবং তার কিন্তু সন্তানটা বড় হয়ে যাচ্ছে, সে ওইখানে একটা স্থিতিশীল অবস্থায় বসে আছে, তখন কোর্ট আর তাকে ডিস্টার্ব করতে চাচ্ছে না। তখন বলছে যে আপনাকে এই পেনাল্টিটা নিতে হবে, কারণ হচ্ছেন যে আপনি আপনার অধিকার রক্ষায় সচেতন না। বিষয়টা এরকম আর কি, যে আমার যে জিনিসটা, যেমন আমি যে আমার বাসা, আমি অনেক জিনিসপত্র আছে, আমি দরজাটা খুলে ঘুমালাম, আমার সবকিছু চুরি যদি হয়ে যায়, বিষয়টা আসলে মূলত আমার গাফিলতির কারণে করছে। এই জন্য আমি যেটা দেখি যে তামাদি আইনটা ইনফ্যাক্ট ডিসিপ্লিনের জন্য, এবং সেটা ওর পারপাসটা এটা, তবে অসুবিধা হয়ে যাচ্ছে অন্যান্য প্রসেসে, অন্যান্য আইনের অপপ্রয়োগ। স্যার আমি অন্যান্য প্রসেসের যাওয়ার আগে একটু আরিফ স্যারের কাছে যেতে চাচ্ছি। আরিফ স্যারের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার, যে এই যে আইনটি রয়েছে, এই আইন ছাড়াও কিন্তু প্রতিটি আইনে তামাদির সময়কাল দেওয়া আছে। আপনি জানেন স্যার, এই প্রত্যেকটি আইনের মধ্যেই কিন্তু অ্যাপিল, রিভিউ, রিভিশন কিভাবে করতে হবে সেটার মধ্যে সময়, দরখাস্তর সময়, যে কোনো বিষয়ের সময়, তো এই সময়গুলি দেওয়া আছে স্যার। তো মানে এখন স্যার একটু আইনে মানে তামাদি আইনের বাইরে গিয়ে অন্যান্য আইনগুলি স্যার একটু কথা বলতে চাচ্ছি, যেখানে স্যার কোন আইনটি এরকম আছে যে কোন কোন আইনগুলি এরকম আছে যেখানে অপপ্রয়োগ বেশি হচ্ছে, যেখানে এখন একটু সমাধান করা দরকার স্যার। আচ্ছা, আমার মনে হয় বোধহয় আমি কিছুটা বুঝতে পেরেছি, মানে ব্যারিস্টার মনিরের কোশ্চেনের ধরনটা কি হবে। জি, এখন প্রথম হচ্ছে আমি মানে আমাদের খালিদ রহিমের সাথে একটু সাপোর্ট করে আমি বলি, সেটি হচ্ছে যে আমি শুরুতেই সেকশন 3 যে কথাটি বলেছিলাম, সেটি যে দাবি জানানোর একটি আদালতের সময়সীমা আছে, এই সময়সীমার সাথে যে আবার কিছু কিছু ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে, যে কোনো ব্যক্তি যদি দেখা গেছে যে একজনের সময়সীমা আছে এটা 3 বছর, কিন্তু সে যদি প্রতারণার শিকার হয়, এটা সেকশন 18 আছে একটা, যেদিকে যদি মানে প্রতারণার শিকার হয়, যে তাকে এমন একটি দলিল দিয়ে বোঝানো হলো যে তুমি এইটা পাবা না, পরে দেখা গেল আসলে দলিলটা ফ্রড ছিল, তাহলে যখন সে জানতে পারলো যে সে মানে ডিফ্রডেড হয়েছে, তখন থেকে তার তামাদির গণনা শুরু হবে। এরকম কিছু ফ্লেক্সিবিলিটি আমাদের রয়েছে। তো সেকশন 3 যে সবাইকে একেবারে বার করে দেয় এরকম বিষয় না। এটা হচ্ছে একটি জিনিস, আমি আমাদের খালিদ রহিম সাহেবের আমি বললাম সাপোর্টে ওয়ান থিং। আর ব্যারিস্টার মনির আপনার কথার সাথে আমি যদি বলি, জি স্যার, আপনার মাথায় আমার ধারণা এই বিষয়টি উত্থাপিত হয়েছে, আমাদের দেশে যতগুলো স্পেশাল ল আছে, আপনি মোস্ট অফ দা স্পেশাল ল, কিংবা আমার মনে হয় সকল স্পেশাল লতে একটি সেকশনকে বার করা হয়েছে। তামাদি আইনে অত্যন্ত এফেক্টিভ একটি সেকশন আছে, যেটির চর্চা মানে আইনজীবী হয়েই সবাই শুরু করে,
সেটি হচ্ছে সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্ট। ম্যাটার হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে, যে কন্ডোনেশন অফ ডিলের স্কোপ আমরা সেকশন 3 সময় পাই না, মানে মামলা দায়েরের সময় পাই না। বাট আমরা যখন কোনো আপিল করি, কোনো রিভিউ করি, কোনো রিভিশন করি, সবকিছুরই একটা টাইম ফ্রেম আছে যে আমাকে 60 দিনের মধ্যে আপিল করতে হবে, বা আমার 90 দিনের মধ্যে আপিল করতে হবে, বা স্পেশাল লতে অনেক জায়গা আছে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। আমরা কন্ডোনেশন অফ ডিলে বলে একটি সেকশন আছে, সেকশন 5 অফ লিমিটেশন। এটি আমাদের আইনজীবীরা চর্চা করেন, এবং এটি জানারও বিষয় যে যখন ওই স্ট্যাটিউটরি যে লিমিটেশন, সেই লিমিটেশনের মধ্যে সে ওই কাজটি করতে পারে না, তখন তার এই যে বিলম্বজনিত যে ত্রুটি, এই ত্রুটি মার্জনা করার জন্য সে একটি আবেদন করে। সেই আবেদনের ধারাটা হচ্ছে সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্ট। সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্ট খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে ওখানে বিলম্বের যে কারণ, সেই কারণ তাকে অত্যন্ত যুক্তিভাবে আদালতের সামনে উপস্থাপন করতে হবে, এবং আদালতের এটি হচ্ছে ডিসক্রিশন, এটি মানে অ্যালাউ করবে কি অ্যালাউ করবে না। কিন্তু অল অফ আওয়ার স্পেশাল লজ, সেটি অর্থঋণ আদালত হোক, সেটি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হোক, সেটি ওই কি বলে দুর্নীতি দমনের আর যত আইন হোক, সকল আইনেই এই সেকশন 5 অফ লিমিটেশন অ্যাক্ট এটি স্টপড, অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু এটা স্পেশাল, অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, তাহলে এই যে আমাদের স্পেশাল ল গুলো হচ্ছে, স্পেশাল ল গুলো আমি মনে করি যে আমাদের দেশে এখনো যত স্পেশাল ল গুলো হয়েছে, সকল ল গুলোই হচ্ছে আমাদের ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে আমরা পেনাল কোড থেকে খুব একটা বের হতে পেরেছি। আমরা নিউ টাইপ অফ অফেন্সের জন্য আমরা নিউ টাইপ অফ মানে আইন করেছি, আমরা হয়তো দ্রুততার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল আমরা করেছি, হ্যাঁ, কিংবা আমরা ওই ব্যাংকের টাকা আদায়ের জন্য আমরা দেওয়ানি আদালতে, অর্থঋণ আদালত করেছি। কিন্তু সব জায়গাতেই আমরা একটি জায়গাকে ব্লক করে দিচ্ছি, সেটি হচ্ছে আমার যদি কোনো কারণে বিলম্ব হয়, আমি বিলম্বের কোনো মানে কারণ আমি দেখাতে পারবো না। অর্থাৎ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই যে আদালতের যেটি সোভরেন পাওয়ার, আদালতের যে ডিসক্রিশন, এই দেখেন আমাদের দেওয়ানি আদালতে সেকশন 151 একটি সেকশন রাখা হয়েছে না, যে যখন কোনো কিছু মানে মানে ফ্রেমে পড়ছে না, তখন আদালতের একটি ইকুইটেবল রিলিফ দেওয়ার জন্য একটি কি 151। তার মানে কি, মানে দেওয়ানি আদালত তার একটি মানে ডিসক্রিশনারি পাওয়ার এখানে এক্সারসাইজ করবে, হ্যাঁ, কিংবা 561A অফ ক্রিমিনাল প্রসিডিওর, তাই না? আর যখন কোনো কিছুতে ফ্রেমে পড়ছে না, তখন ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে, তখন মানে সেকশন 561A তে যে হাইকোর্ট ডিভিশন এটি এক্সারসাইজ করবে, যদিও লোয়ার কোর্টের এটি পাওয়ারটি নাই, কিন্তু হাইকোর্ট ডিভিশনের আছে, এক জায়গায় তো আছে। কিন্তু আমাদের সকল স্পেশাল লতে এই সেকশন 5 কে কাটেল করা হয়েছে। সেকশন 5 কে কাটেল করবার ক্ষেত্রে আমি মনে করি যে এই যে বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে, এর হয়তো একটি পজিটিভ দিক আছে। পজিটিভ দিক কোনটি? সেটি হচ্ছে যে আপনি বিচারের কাজ করবেন সময়ে, কারণ দেশে মানে বিচার ব্যবস্থায় এখন হাজার হাজার মামলা হচ্ছে, অনেক লিটিগেশন, এটি বিচারকরা এটি সমাধান করে পারছে না। এখন আপনি এর মধ্যে যদি এই মানে কন্ডোনেশন অফ ডিলের কাহিনী নিয়ে এসে হাজির হন, হ্যাঁ, তাহলে ওই ডিলে কন্ডোনেশন করতে 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 আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। সো কাম উইদিন আ টাইম ব্যাহত হবে স্যার, জি, বিচার প্রক্রিয়া ব্যাহত হবে, জি স্যার। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে যেটি মনে হয় যে লিমিটেশন অ্যাক্ট কিন্তু সেকশন 5 কে একেবারে আদালতের মানে এই আরবিট্রারিনেসের উপরে ছেড়ে দেয় নাই। সেকশন 5 কে বলেছে যে আপনি 10 দিন বিলম্ব করেছেন, আপনাকে 10 দিনের একদম দিন গুনে 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 তার ব্যাখ্যা করতে হবে। আপনি যে দিন গুনে গুনে ব্যাখ্যা করতে ব্যর্থ হন, তাহলে কোর্ট ইজ নট বাউন্ড টু গিভ ইউ দ্য রিলিফ, তাই না? তাহলে আমাদের এই যতগুলো স্পেশাল ল আছে, এই স্পেশাল লতে আমাদের কেন
এই লিমিটেশন অ্যাক্টের সেকশন 5 গুলো মানে ব্লক করে দেওয়া হলো, এইটা আমার ব্যক্তিগত, এটা আমি জানি না, এটা আমাদের আইন প্রণয়ন তারা তো অনেক জ্ঞানী। হ্যাঁ, আমি ছোট্ট মানুষ হিসেবেও আমার মাথায় মনে হচ্ছে যে এটি মানে এই ব্যারিয়ারটা আমাদের সাধারণ মানুষের জন্য একটা বড় ধরনের, আমরা দেখা যায় যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে একটি লোকের সে জানে না, তার সাজা হয়ে গেছে, তখন আমি কি করব? তখন আমাকে যেতে হয় তখন 561 এতে, সাজা হয়ে গেছে, জানে না। হ্যাঁ, আমার অর্থ ঋণে একটা অর্ডার হয়ে গেছে, আমি জানি না। আমার অর্থ ঋণের ডিক্রি হয়ে গেছে, আমি জানি না। হোয়াট আই উইল ডু? আমি আমি বলি আমার বিরুদ্ধে এক্সপার্টি ডিগ্রি হলো, হ্যাঁ ওকে ফাইন, আমি সেকশন 19 অফ অর্থ আইন, আমি 10% টাকা জমা দিয়ে আমি ওখানে মানে মামলা করতে পারবো, হ্যাঁ, ফ্রম দ্য ডেট অফ নলেজ, এটি আমার সুবিধা আছে। কিন্তু কন্টেস্টিং ভাবেই আমার কোনো একটি ডিগ্রি সামহাউ মানে আমার ইনক্যাপাবিলিটির জন্য হোক, আমার লয়ারের নেগলিজেন্সের জন্য হোক, হ্যাঁ, আমার ডিগ্রি হয়ে গেল, হোয়াট আই উইল ডু? আমি 50% টাকা না জমা দিয়ে আমি আর আপিল করতে পারবো না, আমি যতই আমার লজিক্যাল গ্রাউন্ড থাকুক বা না থাকুক, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো আমাদের স্পেশাল ল গুলো আমাদের এই আইনের যে মানে প্রয়োগটাকে বাধাগ্রস্ত করছে। এইটা কেন করছে এটি আমাদের আইন প্রণেতারা হয়তো বুঝে করছেন, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই স্পেশাল ল গুলো এই বিষয়টাকে ফ্লেক্সিবল করলে আমাদের স্পেশাল ল নট ফর অনলি নট ফর কুইক রিলিফ। আদালতে প্রতিটি ব্যক্তি লাভটা কি হয়েছে স্যার? 5 লাখ কোটি টাকা তো এখনো ব্যাংক পায় সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে। হ্যাঁ পায়। হ্যাঁ, এখন আমাদের কোর্ট তো রিকভারি এজেন্ট না। জি, কোর্ট ইজ এ কোর্ট এ রিকভারি এজেন্ট? নো, কোর্ট হচ্ছে বিচার করবে। যেমনি আমরা যখন আদালতে জামিন চাই, আমি এটা প্রসঙ্গ একটু ডিফারেন্ট হলেও আমি বলে ফেলি, খুব শর্ট সময় নেব আমি। আদালতে আমরা যখন জামিন চাই তখন আমরা বলি যে এই লোকটি লং টাইম কাস্টডিতে আছে। হ্যাঁ, আচ্ছা, কোর্ট বলে না না না, তার বিরুদ্ধে একদম স্পেসিফিক এলিগেশন আছে, এই লং টাইম কাস্টডি এটি কোনো বিষয় না, সে কি বলে চোখের মধ্যে ছোড়া মেরেছে। হ্যাঁ, আপনি এটা স্পেসিফিক এলিগেশন, তাকে দেওয়া যাবে না, মানে এটা অনেক গ্রেভিটি অফ দ্য সেকশন বলে দিচ্ছে। একটা লোকের সবচেয়ে বড় অধিকার কি? যে সে বেঁচে থাকবে, উপার্জন করবে, পরিবারকে চালাবে, তাই না? এখন সে যখন মানে জেলের ভেতরে থাকে, সে কিন্তু তার ওই অধিকার থেকে বঞ্চিত হয় না, যে সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সে তার পরিবারকে পরিচালনা করবে। হ্যাঁ, এখন 5 বছর ধরে গ্র্যাভিটি অফ দ্য অফেন্স ধরে দেখে আমি তাকে 5 বছর ধরে জেলের ভিতরে আটকে রেখে তার বিচার করে দিয়ে তারপরে দিলাম তাকে খালাস। আমি দেখলাম যে অফেন্স আসলে কিছুই না, সে খালাস হলো। তাহলে এই যে তার যে 5 বছরের যে এই যে মানে কারাভোগ, এই কারাভোগের দায়ভাগ কি আমরা কেউ নেই? এর জন্য কি কারো কোনো বিচার হয়? এটা বিচার হয় না। এবং স্যার এক্ষেত্রে তো রয়েছে যে মানে আদালতের তো কোনো টাইম লিমিট নাই এখানে, এইটা তো করা দরকার ছিল। আমি ব্যারিস্টার মনির সাহেবের এই কথাটাকে আমি একটু মানে কোট করছি, এটা আমি একটু পরে বলতাম। জি স্যার। আমি সেকশন মানে লিমিটেশন অ্যাক্ট পড়তে যে আমি একটি জিনিস আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয়েছে, এটি আমাদের খালেদ রহিম সাহেব মানে হয়তো বলবেন এই বিষয়ে। বিচার চাওয়ার সময় আছে, কিন্তু বিচার পাওয়ার সময় নাই। বিচার চাওয়ার সময় আছে, কিন্তু বিচার পাওয়ার সময় নাই। আমি ডিসপোজেস হলাম, আমি যদি 12 বছরের মধ্যে আমার ডিসপোজেশনের এগেইনস্টে বিচার না চাই, আমি আর বিচার পাবো না। তো আমি তো বিচার চেয়েছি, আমি কি এটি শিওর হতে পারি যে 12 বছরের মধ্যে আমি বিচার করে আমার পজিশন ফেরত পাবো? এটি কিন্তু আমরা আমাদের বর্তমান সময়ে আশা করতে পারি না। এবং আরো একটি বিষয় মানে আমি বলি যে আমাদের যত লিমিটেশন আছে, মানে আমাদের লিমিটেশন অ্যাক্টে সবচেয়ে শর্টেস্ট লিমিটেশন হচ্ছে ডেথ পেনাল্টির এগেইনস্টে 7 days, শর্টেস্ট লিমিটেশন। যে একজন ব্যক্তি যদি তার মৃত্যুদণ্ড হয়, তার 7 দিনের মধ্যে আপিল করতে হবে। এখন
আমি এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস, আমি মনে করেছি আমি মানে যে এই 7 দিন আসলে ঠিকই আছে। কারণ হচ্ছে যে একটি লোকের যখন মৃত্যুদণ্ডের সাজা হয় তখন আমি 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 নিজে তো আমি আসলে বেসিক্যালি বোথ সাইড প্র্যাকটিশনার, আমি সিভিলও করি ক্রিমিনালও করি। হ্যাঁ, আমি দেখেছি আমার আসামির মৃত্যুদণ্ড হতে, এবং মৃত্যুদণ্ডের রায় যখন ঘোষণা হয় তখন তার উপরে যে একটি এফেক্ট পড়ে, তখন আমার মনে হয়েছে যে এটির আসলে 7 দিনের মধ্যে আপিল না করতে পারলে এই লোকের এই মুহূর্তে যে মৃত্যু ভয়টি ঢুকলো, হ্যাঁ, আপিল করলে সে একটি রিলিফ হয়। হ্যাঁ, এখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি 7 দিনের মধ্যে আপিল করেছি, আমার সেই আসামি খালাস হয়েছে 7 বছর পরে। আমি মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, আমি 7 দিনের মধ্যে আপিল করেছি, আমার মানে খালাস হয়েছে 7 বছর পরে। লং 7 years he was in condemned cell। তাহলে আমি তো 7 দিনের মধ্যে আপিল করলাম, আমার বিচার কি আপনি এই 7 দিনের মধ্যে করলেন? তাতে করলেন না। তাহলে এখন আমি মনে করি যে আমাদের যে এই যে মানে আমাদের যে আইন 1908 সালের যে আইন, এটি তো উপনিবেশিক মানে শাসকদের আইন। দেখেন সেই সময়ে আইন করেছে শাসক গোষ্ঠী, তাহলে আইন যারা বিচার যে চাইবে তার জন্য ব্যারিয়ার, বিচার যে করবে তার জন্য কোনো ব্যারিয়ার না। জি স্যার, এই কথাই একটু আমি মানে খালিদ রহিম স্যারের কাছে যেতে চাচ্ছিলাম, যে অনেক লং টাইম হি ওয়াজ ওয়াচিং আওয়ার শো। খালিদ রহিম স্যার, আসলে বিষয়টা হচ্ছে আরিফ স্যারের বক্তব্য আমি মন দিয়ে শুনছিলাম, মানে থামানোর কোনো জায়গা পাচ্ছিলাম না বিধায় থামানোর কোনো জায়গা পাচ্ছিলাম না বিধায় আমি জোরপূর্বক আসলাম। স্যার, আপনার কাছে ওই একই কোয়েশ্চেন, যে আপনার সাথে যে আলোচনা হচ্ছিল অফ দ্য রেকর্ড, যে স্যার অন্য স্পেশাল ল গুলোতে যে তামাদির যে প্রক্রিয়া রয়েছে, তামাদির সময়কাল রয়েছে, এই সময়কাল সম্পর্কে আপনার মূল্যায়ন স্যার? আচ্ছা, এখানে আসলে অসুবিধা যেটা সেটা হচ্ছে যে আইনের না, অসুবিধাটা হচ্ছে যে আমাদের বুদ্ধি এখন আগের চাইতে অনেক বেড়ে গেছে, অসুবিধাটা সেইখানে। আমি দেখছি আরিফ ভাইয়ের কথা শুনলাম এতক্ষণ, যে বিভিন্ন স্পেশাল লতে স্পেশাল লিমিটেশন দেওয়া হয়েছে, এবং ওই বিশেষ আইনগুলো করা হয় যে সাধারণ আইনে যে দীর্ঘসূত্রিতা হচ্ছে বা অনেক অসুবিধা হচ্ছে সেটুকু কমিয়ে হয়তো একটু দ্রুত নতুন ব্যবস্থায় বিচার করা, এটা একটা চেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে, এবং সেটাকে মন্দ বলার কোনো সুযোগ নেই। ডেফিনেটলি সেটা আমাদের পার্লামেন্টের সদস্যরা চিন্তা ভাবনা করে করেন এগুলো। অসুবিধা হয়েছে যে ওই যে বিশেষ আইনে, যে তামাদি আইনে যে সবচেয়ে বড় একটা আমাদের সুযোগ থাকে সাধারণ মানুষের জন্য, যে মানুষ অনেক সময় হেল্পলেস হয়ে পড়ে। অনেক সময় আমাদের গরিব দেশে দেখেছি অনেক ক্লায়েন্ট এরা অর্থের অভাবে কোর্টে আসতে পারে না, কোর্টে যে একটা বড় ফিস দিতে হবে, অনেক ধরনের খরচ আছে, সেগুলো জোগাড় করতে পারে না, কেউ অসুস্থ হয়ে পড়ে, আবার বিভিন্ন ধরনের অসুবিধা হয়, আবার কাউকে হুমকি দিয়ে বিরত রাখা হয়। যখন তামাদি আইনের আদালতকে ক্ষমতা দেওয়া হয় যে কেউ যদি এরকম কোনো অসহায় অবস্থার মধ্যে পড়ে, বা যেটাকে বলা হয় আনঅ্যাভয়েডেবল রিজন, যে তার জন্য আসলে আর কোনো উপায় ছিল না, এই কারণে দেরি হয়েছে, তখন আদালতের যে ক্ষমতাটা, যে ঠিক আছে এই সময়টুকু আমি মওকুফ করে দেখি যে ওনার অধিকার আছে কতটুকু, বা উনি অন্যের অধিকার খর্ব করেছেন কিনা। স্পেশাল আইনগুলোতে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের ওপরে এই একটা খড়গ দিয়ে রাখা হয়েছে স্পেশাল আইনে, কিন্তু আমি যেটা আমার আসলে দেখেছি যে ক্রিমিনাল প্রসিডিং গুলোতে আমার ধারণা কম, সেই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স নাই, সেটা আমাদের শ্রদ্ধেয় ফয়সাল হাসান আরিফ ভাই উনি জানেন সেগুলো। আমি সিভিল ম্যাটার যেগুলো করি সেখানে দেখেছি সবচেয়ে বেশি মানুষ প্রতারণার শিকার হচ্ছে অর্থঋণ আদালতের মাধ্যমে।
এটা যেটা হয়েছে অর্থঋণ আদালতের সময়সীমাটা স্পেশাল লতে সীমিত করে দেওয়া, এবং আইনের উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ। সেটা হলো যে আমাদের দেশে যে ডিফল্ট কালচার শুরু হয়েছিল, যে মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে একসময় ধরে নিতে এই টাকা শোধ করতে হবে না, এই জায়গাটা থেকে আমাদের আসলে জাতিকে মুক্ত করার জন্য এই আইনটা করা, এবং সেটার উদ্দেশ্য অত্যন্ত মহৎ। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় মন্দ মানুষ আছে, ব্যাংকের হয়তো কিছু দেখা গেল যে তাদের কিছু অবহেলা আছে, তারপরে দেখা গেল যে ওরা কিছু ভুল করেছে, সেটা আদালতের সামনে প্রকাশ হলে তারা হয়তো যে টাকাগুলা পাবে। হ্যাঁ, তখন এরা করে কি, আমি দেখেছি ব্যক্তিগতভাবেই, এই তামাদি আইনের খড়গ বা ওই ঋণ গ্রহীতা উপরে দেওয়ার জন্য, মানে ইম্পোজ করার জন্য এরা চালাকি করে সমন ভুল ঠিকানায় পাঠায়, নোটিশ ভুল ঠিকানায় পাঠায়, অথবা নোটিশ কোনোভাবে আটকে রেখে কোনোভাবে একটা রায় নিয়ে ফেলে। রায় নেওয়ার পর দীর্ঘদিন পরে ওই মানুষটি যখন টের পায়, তখন আর তার আসলে কিছু করার থাকে না। এবং এই স্পেশাল লয়ে তামাদি শুধু না, তামাদির সাথে আরেকটা হার্শ একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো যে পরিমাণ টাকা বকেয়া পড়েছে তার একটা অংশ জমা দিয়ে অ্যাপিল করতে হয়, বা একতরফা রায় হয়ে গেলে সেটা রদ করার জন্য প্রেয়ার দিতে হয়। সেই এখানে আমি একটু যোগ করি স্যার, আপনার অনুমতি নিয়ে। স্যার, এখানে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল স্যার এখানে এই আইন কথনের একটি পর্বে এই অর্থঋণ আদালত সম্পর্কে একটি কথা বলেছিলেন, যে সে ব্যাংক কোম্পানিগুলিতে, মানে যে ব্যাংকের যে কর্মচারী, তাদেরকে যদি লায়াবল করা যেত, তাহলে কিন্তু এই ফ্রড গুলি তারা কম করতো। যে ক্ষেত্রে এইটা উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল, এই বিষয়টা যেহেতু উনিও এই বিভিন্ন এই যে ভুক্তভোগী মানুষের যে হাহাকার আমাদের সামনে এসে করেন, আমরা তখন আসলে এক ধরনের অসহায় বোধ করি যে এই তাদের এই যে দেরি হয়ে গেল, সেটার কোনো প্রতিকার থাকে না চালাকি করে। আমি রিসেন্টলি দেখেছি যে লোন দেয়নি, বন্ধক দেয়নি এমন ব্যক্তির সম্পদ তার নাম করে অন্য লোক সই করে বন্ধক দেখিয়েছে, এবং উনি পেয়ে ফেলেন সেটা অনেক বছর পরে, তখন ওনার আদালতে আসার সমস্ত পথ রুদ্ধ। এই যে প্রতারণা গুলো, এটার প্রতিকার করার মতো অবস্থায় আমাদেরকে আসতে গেলে, এটা আসলে আমাদের যে সুপ্রিম কোর্ট, যেটা হাইয়েস্ট কোর্ট, সেখান থেকে আসলে আইদার পার্লামেন্ট করবে, অথবা আমাদের অনারেবল অ্যাপেলেট ডিভিশন বা হাইকোর্ট ডিভিশন, ওনারা কিছু গাইডলাইন দিবেন। এবং আসার কথা হচ্ছে যে ওই সেকশন 5 ছাড়া অন্যান্য ক্ষেত্রে অনেকগুলো গাইডলাইন আমাদের অ্যাপেক্স কোর্ট দিয়েছেন। যেরকম তৃতীয় পক্ষ যদি ভুক্তভোগী হয়, তাহলে তারা সিভিল কোর্টে আসতে পারবে। আবার কোন কোন ক্ষেত্রে মানুষ কি কি প্রতিকার পাবে, বেশ কিছুটা রিল্যাক্স হয়েছে, এবং সেটা হচ্ছে রিট জুরিসডিকশনে হয়েছে। আর যেটা আমি আসলে আরিফ ভাই একটা মজার কথা বলেছেন, আমার শুনে খুব ভালো লাগলো, যে বিচার চাওয়ার সময় আছে, পাওয়ার সময় নাই। এইভাবে আমি চিন্তা করিনি আসলে আগে। এটা একটা চমৎকার কথা। বিচার পাওয়ার সময় নাই বলতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে ডিলে হয়ে যায়, তবে ওই ডিলে গুলোর একটা বড় অংশ হয় হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণ মামলা আসলে জমে আছে, পাহাড় প্রমাণ। যদি ট্রায়াল কোর্টে যাওয়া যায়, লার্নেড অ্যাসিস্ট্যান্ট জাজ বা লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ওনাদের কোর্টে যদি যাওয়া যায়, দেখা যায় যে একদিন ওনার 40 থেকে 50টা মামলা আছে শুনানির জন্য। এবং মামলা হচ্ছে এমন একটা জিনিস যে এখানে ওনাকে চিন্তা ভাবনা করে একটা ফয়সালা দিতে হবে। দুইজনের বিরোধ, আদালত কিন্তু কেউ নাই এদের মধ্যে। আদালত হচ্ছে নিউট্রাল একটা বডি, উনি একটা ফয়সালা করে দেবেন।
আইন মোতাবেক। ওনাকে চিন্তা করতে হবে, কিন্তু চিন্তা করে ফয়সালা করতে হবে। যেটা এমন না যে ফিজিক্যাল লেবার দিয়ে এই সমাধান হবে, তা না। চিন্তা করতে গেলেই উভয় পক্ষের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। একজন বলছেন যে আমার এই দুঃখ, আমার এই দুঃখ বা আমার এই ডকুমেন্ট আছে, আবার আরেকজন বলছে ওনার এই ডকুমেন্টে এই ত্রুটিটা আছে বা উনি এই কাজটা অন্যায় করেছেন। এই যে দুই পক্ষের কথা শোনা, শুনতে শুনতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন ওনার। ফলে যেটা হয় যে একটা বা দুটো মামলা শোনার পরে আর বাকিগুলো শোনা বা চিন্তা করা হিউম্যানলি পসিবল না। এই যে একটা মামলার জটের কারণে যেটা হয়েছে, এই যে আপনার সিচুয়েশন, এই সিচুয়েশনটার বেনিফিট নিচ্ছে আমাদের দেশের প্রতারক চক্র। তারা জানে যে একটা মামলা এতদিন চলবে, ফলে আমি যদি এই অপরাধটা করি এটার বিচার হবে 30 বছর বা 40 বছর ধরে, ফলে আমি পার পেয়ে যাব। 40 বছর পর কি হবে কে জানে। এই চালাকিটা এই করছে আমাদের দেশের এক ধরনের অত্যন্ত ধূর্ত শ্রেণীর কিছু মানুষ, এদেরকে ধরা যাচ্ছে। ওরা এই বেনিফিটটা নিচ্ছে, ফলে ডে বাই ডে মামলার পাহাড় জমে যাচ্ছে। এইটা আমরা ফিল করছি, কিন্তু আসলে আমরা হেল্পলেস। কারণ আইনটা তৈরি করবে পার্লামেন্ট। পার্লামেন্টের যে মেম্বাররা আছেন, সম্মানিত সদস্যরা আছেন, ওনারা তো মানুষের সাথে কানেক্টেড। বিভিন্ন এলাকার মানুষ তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছে। ওনারা আইন করছেন, নিয়মিতই করছেন, ওনারা মনিটরও করছেন। বাট যেটা আমি দেখেছি যে কোনো একটা পার্টিকুলার সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় বা বিভিন্ন যারা এফেক্টেড তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না সেভাবে। যেরকম আমি সিভিল ম্যাটার গুলার ক্ষেত্রে দেখেছি যে সিভিল বিষয়ে যে আইনগুলো হয়, এই বিষয়ে অনেকগুলো ইয়ে আছে, অফিস আছে বা অথরিটি আছে যারা কোনো না কোনো ভাবে এর সাথে যুক্ত। আইন হচ্ছে কিন্তু একটা বা দুটো অথরিটি মিলে বসে ডিসিশন দিয়ে ফেলছে, সকলের থেকে পরামর্শও নেওয়া হচ্ছে না। রিসেন্টলি ভূমি আইনে একটা খসড়া হয়েছে। প্রথম খসড়াটা দেখে আমি আসলে আজকে উঠেছিলাম যে আমাদের স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, যেটা 1950 সালে, সেটার আংশিক ও সেটার খন্ড খন্ড বাংলা অনুবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আজকে উঠেছিলাম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কত বড় বিপদে পড়ে যাচ্ছে। কারণ হলো আমাদের দেশে এখনো পর্যন্ত নিষ্কণ্টক জমি কেনার কোন সিস্টেম ডেভেলপ করে। স্যার এখানে আমি আরিফ স্যারের সাথে একটি কথা বলছিলাম স্যার, মানে পার্লামেন্টের কাজ কিন্তু আইন প্রণয়ন করা, আইনের ত্রুটিগুলি দেখা, এই জন্যই তারা মানে আইন সভা বলতে বোঝায়। ওই লোকাল গভর্নমেন্টের কাজগুলো যদি ওরা বলতে থাকে তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক স্যার, আপনি আমাদের আরেকটু পরামর্শ যদি দিতেন স্যার। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তামাদি আইনের মানে আমরা আসলে তামাদি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্যার আলোচনা করেছি। এর সমস্যা যেগুলো আমি প্রবলেমগুলো বললাম, সেই প্রবলেমগুলো মোটামুটি আপনারা সবাই এটা জাস্টিফাইড করে দিয়েছেন যে আসলে কেন এটার উদ্দেশ্য কি, এটার মাধ্যমে অ্যাচিভ হবে কি, এটার মধ্যে মানে প্ল্যানিং কি ছিল। তো শুধু দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আমরা আলোচনা করছিলাম যে তামাদি আইন 1908 সালের যে তামাদি আইন এবং এর ইম্প্যাক্ট, এছাড়াও যে স্পেশাল ল গুলিতে যে লিমিটেশন এবং আইন এর ক্ষেত্রে অ্যাপিল ডিভিশন এবং মামলাটি দায়ের করার ক্ষেত্রে ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যে সময়কাল বেঁধে দেওয়া থাকে সেই বিষয়ে কথা বলছিলাম। এই সময় বেঁধে দেওয়াটা অনেক ক্ষেত্রে ডিফেন্ডেন্ট বা বিবাদীর জন্য সুবিধাজনক এবং এটি অতিরিক্ত মামলা না করার জন্য একটি সুবিধাজনক বিষয়। তো এক্ষেত্রে এর দ্বারা কি ন্যায় বিচার ব্যাহত হচ্ছে কিনা, এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আমরা শুনলাম। দর্শক, আপনারা যদি পরবর্তীতে এই আইন কথনের বিভিন্ন অনুষ্ঠান দেখতে থাকেন তাহলে আমাদের এই অনুষ্ঠানকে আজকে লাইক দিতে পারেন। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে। স্যার আরিফ স্যার, আমাদেরকে একটু যদি বলতেন যে আপনার যে কনসার্ন গুলো এখানে তুলে ধরলেন, যে অনেক কনসার্ন এখানে তুলে ধরলেন, যেমন একটি কনসার্ন তুলে ধরলেন যে স্মলেস্ট যে আমাদের তামাদির সময়কাল সেটা ক্রিমিনালের ক্ষেত্রে চলে গেল,
যদি এটা লিমিটেশন একটা আছে, কিন্তু স্যার এটার মধ্যে বিচার করার কোনো সময়কাল নেই। এছাড়াও আরো কিছু বিষয় স্পেশাল লর ব্যাপারে চলে আসলো, যে সেকশন 5 স্পেশাল ল গুলোতে অ্যাপ্লিকেবল হয় না। তো স্যার এই বিষয়ে পরামর্শ আপনার কাছে চাচ্ছি যে কি করলে ভালো হতে পারে, এটা অ্যাপ্লিকেবল হোক বা না হোক। স্যার আপনার মূল্যবান কথা এখানে থাকুক, এটা চাচ্ছি। এই প্রশ্ন একই প্রশ্ন খালেদ রহিম স্যারের কাছে যাব, কিন্তু স্যার আপনি আপনার একটি গুরুত্বপূর্ণ সময় যদি আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন। আসলে আমার কথা কতটুকু মূল্যবান হবে জানি না। আমরা এই আইন নিয়ে অনেক কথা বললাম, তো আমাদের এই মানে আলোচনার মধ্যে যদি আইনজীবীর বাইরে সাধারণ যারা জনগণ, আমাদের দেশের নাগরিক সবাই থেকে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমাদের একটি জিনিস, এটার জন্য আপনার আইনজীবী হওয়ার দরকার নাই, আইন জানার দরকার নাই। আপনারা একটি জিনিস মাথায় রাখেন, যে আপনার এমন কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় যেটার জন্য আপনাকে আদালতের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ আপনি জায়গা থেকে বেদখল হয়েছেন, আপনাকে কেউ মেরেছে, আপনার সম্পত্তি কেউ কেড়ে নিয়েছে, তাহলে আপনি কুইকেস্ট পসিবল সময়ে আপনি আদালতে যান। অর্থাৎ আপনি বিলম্ব না করে আদালতের শরণাপন্ন হন। এটা হলো প্রথম কথা, 1। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটি হতাশ হবেন না যে প্রতিটি আইনের, যারা এখানে আইনজীবী আছেন সবাই জানেন যে আমাদের প্রতিটি আইনের খুব কমন কিছু মানে লিমিটেশন, যেরকম আমাদের ডিক্লারেশনের জন্য 6 ইয়ার্স, হ্যাঁ, আমাদের রিকভারি অফ খাসপোজিশনের জন্য 12 ইয়ার্স, হ্যাঁ, এরকম আমাদের যে আমি ফাইলিং এর ক্ষেত্রে বলতেছি। তারপরে আপিল রিভিউ রিভিশনের মানে লিমিটেশন গুলা আইনজীবীরা জানেন, এটি পাবলিকের বিষয় নয়। কিন্তু যারা আইনজীবী নন তাদের জন্য আমি বলবো যে আপনি একটি মামলায় পরাজিত হলেন, যে কোনো ভাবেই আপনার রায় আপনার বিপক্ষে গেল, আপনি দুঃখিত হয়ে বাসায় যে ঘুমিয়ে থাকবেন না। আপনার শেষ যে আশ্রয়স্থল, শেষ যে আপার কোর্ট, আপনার সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনার সময়ের প্রয়োজন আছে, আপনার ওই সময়ের মধ্যে যেতে হবে। আপনি যদি এখন দুঃখিত হয়ে বাসায় যে ঘুমিয়ে থাকেন, অথবা আপনি আপনার আইনজীবীর ব্যর্থতার জন্য তাকে গালমন্দ দিতে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এই যে সময়ে বিলম্ব করলেন, এই বিলম্ব কেউ মার্জনা করবে না আপনাকে। আপনাকে যেটি করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। অর্থাৎ আপনার যে অধিকার থেকে আপনি বঞ্চিত হলেন তার এটি সময়কাল আছে, ওই সময়কাল আপনার জানা দরকার নাই, আপনার লিমিটেশন অ্যাক্ট করার দরকার নাই। আপনি ডিসপোজেস হয়েছেন, আপনি আদালতে যান। আপনাকে মেরেছে, আপনি থানায় যান, আপনি আদালতে যান। আপনি মামলায় হেরেছেন, আপনি আপনার যে উকিল আপনার মামলা পরিচালনা করেছে তাকে আপনার পছন্দ হয় নাই, আপনি আরেক উকিল চয়েস করেন। কিন্তু আপনি ফিল্ড ছেড়ে চলে যাবেন না। খেলোয়াড় যদি ফিল্ড ছেড়ে চলে যায় বা আপনি যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলে আপনাকে কেউ ডেকে নিয়ে আসবে না। এটি আমি নাগরিকদের জন্য বলছি। আপনার আইনজ্ঞ হওয়ার দরকার নাই, আপনার ওই লিমিটেশন অ্যাক্টের সবগুলো সেকশনের জানার দরকার নাই, সবগুলো আর্টিকেল বোঝার দরকার নাই, সেটার জন্য উকিল আছে। উকিলরা, আমি লিমিটেশন অ্যাক্টের সবগুলো আর্টিকেলে কোনটায় কত লিমিটেশন আমি বলতে পারবো না, আমি বই দেখে বলতে পারবো। আমি মনে রাখার চেষ্টাও করি না, কারণ আমার কাছে একটি আইনের বই আছে। এখন টেক্সট নির্ভর আমরা আইনজীবী, আমি বই দেখে বলে দেব যে আপনি আপনার কোনটার আপিলের কত মানে সময়সীমা, কোনটার রিভিশনের কত সময়সীমা, সেটির জন্য উকিল আছে। সো আপনি যিনি মানে বিচার প্রার্থনা থেকে বঞ্চিত হয়েছেন, আপনি বিলম্ব করবেন না। আমাদের একটি বলে রাখি, ফৌজদারি আদালতে আমার মানে ফৌজদারি মামলা করবার কোনো লিমিটেশন নেই। আপনারা জানেন যে সেই মানে 35 বছর কত বছর মানে পরে আমাদের বঙ্গবন্ধু হত্যা মামলা হয়েছিল, তাই না? অনেক বড় বড় লিমিটেশন পার হয়েছিল। অর্থাৎ আপনার লিমিটেশন নাই, কিন্তু আপনি যে মানে থানায় এজাহার করতে যান, হ্যাঁ, আপনারা যারা 2-1 এজাহার করেছেন দেখবেন যে নিচে লেখা থাকে যে আমার অমুক করতে আদালতে মানে কি বলে থানায় এজাহার করতে সামান্য বিলম্ব। অর্থাৎ আপনি যে বিলম্ব করেছেন, বিলম্বের হিসাব আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়।
আপনার বিলম্বের হিসাব আপনাকে দিতে হবে। ওই জন্য আপনার যে অধিকার বিঘ্নিত হয়েছে আপনি দেরি করবেন না, আপনি আদালতে যান। আপনার লিমিটেশন বোঝার জন্য আপনার লিমিটেশন এক পড়বার কোনো দরকার নেই। এই হচ্ছে আমার হচ্ছে জেনারেল পিপলের জন্য আমার ক্ষুদ্র ব্রেনে আমার এটুকু মেসেজ। ধন্যবাদ স্যার। স্যার এবার খালেদ রহিম স্যারের কাছে যেতে চাচ্ছি যে স্যার আপনার পরামর্শ ওভারঅল মানে পার্লামেন্টের কাছে বা অন্য কোনো জায়গায় বা সাধারণ মানুষের ক্ষেত্রে আপনার মূল্যবান পরামর্শ। আসলে যারা অনারেবল পার্লামেন্টেরিয়ান আছেন আমাদের দেশে, আমার এক্সপেকটেশন যে যখন একটা দীর্ঘ সময় লেগে যায় বিচারে, তখন মাঝে মধ্যে কিছু যদি প্রতিকারের জায়গা রাখা হয় যে এতদিন দিলে হলে এটা হবে, এতদিন দিলে হলে এটা করতে হবে, এরকম একটা সময়সীমা রাখা যেতে পারে। আর আমি যেটা ফিল করি আসলে সেটা হচ্ছে যে মানুষ জালিয়াত চক্রকে ধরা যাচ্ছে না। জাল জালিয়াতি এবং যারা প্রতারণা করছে এদের বিচারটা খুব সিরিয়াসলি যদি আমরা করতে পারি এবং সেটা পার্লামেন্টকে এগিয়ে আসতে হবে মূলত, তাহলে আমাদের দেশে আসলে মামলার জটও কমে যাবে। আর সাধারণ মানুষের জন্য আসলে যেটা আমার পরামর্শ, প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে ওনারা যে কোনো সিচুয়েশনে ওনারা মুখোমুখি হন, প্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এটা প্রতিকার চাইবেন, আদালতে যাবেন নাকি যাবেন না। এটা জন্য দুটো ধাপ আছে। প্রথমটা আপনি নিজে বসে আলাপ আলোচনা করে ডিসিশন নেবেন যে আপনি আসলে এটার জন্য কোর্ট পর্যন্ত যাবেন কি যাবেন না। আপনি যদি অনিশ্চয়তায় থাকেন সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে একজন আইনজীবীর সাথে আলাপ করে আপনি একটা ধারণা নিতে পারেন যে আদালতে গেলে আপনার সুবিধা কি অসুবিধা কি। এটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং প্রসেস। আপনি প্রথমে ডিসিশনটা নিতে পারলেন যে আসলে আপনি আদালতে যাবেন কি যাবেন না। সেকেন্ড হলো, আপনি যদি মনে করেন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে যে আদালতে গেলে আপনার অসুবিধার চাইতে সুবিধাই হয়তো বা বেশি, বা আপনার হয়তো সম্মান টিকে থাকবে আদালতের মাধ্যমে, তখন উইদাউট ডিলে আপনি আর দেরি না করে আপনি সেই প্রসেসে আপনি এগিয়ে যান। এটা হচ্ছে যে আমার মনে হয় প্রতিটি নাগরিকেরই উচিত যে ফার্স্ট ডিসিশন, উনি যাবেন কি যাবেন না। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি উনি দোটানায় থাকেন, তখন উনি একজন আইনজীবীর কাছ থেকে একটা ধারণা নেবেন যে আদালতে গেলে আমার সুবিধা কি অসুবিধা কি, খরচ কেমন হবে, কতদিন লাগবে। দেন আপনি যদি ডিসিশন নেন, দেন আপনি জাম্প করেন সেটা কোর্ট। এবং একটা বিষয় ইনফ্যাক্ট আমি খেয়াল করেছি যে আমরা যখন বাদীর পক্ষে খুব অ্যাক্টিভ থাকি, যে বারবার আদালতের সামনে আমাদের দুঃখগুলো তুলে ধরি, তখন আমরা কিন্তু কিছু দ্রুত তারিখগুলো বেশ দ্রুত আমরা পাই, আদালত থেকেই পাই, এবং হয়তো একটু সংক্ষেপে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। সেইটা ডিপেন্ড করে আসলে লয়ারের স্কিল বা আরো বিভিন্ন বিষয়, যে লয়ার কতবার যেতে পারছেন। আর আমাদের একটা অসুবিধা তো থাকে যে বড় বড় সিনিয়রদেরকে দেখেছি, আরিফ ভাইকেও দেখেছি, যে একই দিন হয়তো 10টা কোর্টে ওনার 15টা মামলা উঠে গেল। তো উনি হিউম্যান পসিবল কতটুকু, উনি হয়তো 1টা বা 2টা বা 3টা করছেন, বাকিগুলো ওনাকে সময় নিতেই হচ্ছে। এটা আসলে কিছু আমরাও হেল্পলেস এই জায়গাটাতে। তো সবকিছু মিলেই আসলে একটা জিনিস পজিটিভ আমি ফিল করি যে তামাদি আইন বা অন্যান্য আইন দ্বারাও আমাদের মতো একটা দেশে আসলে যথেষ্ট শৃঙ্খলা বজায় আছে। মানুষ নিজেদের মতো সমাধান করতে যদি যায় তাহলে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সেটা কাম্য না আমাদের। এই জন্য কোর্টে আসছে, সমস্ত টেনশন কোর্টে, 2 আইনজীবী ফাইট করছেন, 2 ক্লায়েন্টের টেনশন 2জন আইনজীবী নিয়ে নিয়েছেন, ক্লায়েন্টরা কিছুটা ভারমুক্ত। সেই ফাইটের মধ্যে দিয়ে মানে কোনো প্রবলেম হলে তার কোনো মানে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির সম্পত্তির অধিকার ক্ষুণ্ণ হলে সে দ্রুততর সময়ে আদালতে যাবে,
এটি স্যার আপনার বক্তব্য। এই কি স্যার? জি স্যার। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছেন স্যার? জি জি শুনতে পাচ্ছি। স্যার দ্রুততম সময়ের মধ্যে একজন তার অধিকার বা সম্পত্তির অধিকার থেকে ক্ষুণ্ণ হলে সে দ্রুততম সময়ের মধ্যে আদালত বা আইনজীবীর শরণাপন্ন হবে, এটি বস্তুত বিষয়। স্যার তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শেষ করতে পেরেছি স্বল্প সময়ের মধ্যে। তবে স্যার আপনাদের কোনো মূল্যবান যদি আরো কিছু ইনসাইট থাকে স্যার আপনারা বলতে পারেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় ঘন্টাখানেক চলে এসেছে আমাদের। জনাব আরিফ স্যার, আপনি কি আর কোনো ইনসাইট আমাদের বলতে পারেন কি, আপনার মূল্যায়ন? আমরা অনুষ্ঠান শেষ করতে পারি কি? জি জি মনির, জি স্যার। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি, আমার কথা ঠিক আছে? জি স্যার। জি স্যার, সুন্দর হয়েছে, ঠিক আছে। আর কিছু কি বলতে চাচ্ছেন কিনা স্যার এই বিষয়ে? আমি আমার শেষ এটুকুই কথা, যে প্রসঙ্গটি আমি উল্লেখ করেছিলাম সেটি বিচার পাওয়ারও একটি মানে সময় নির্ধারণ। হ্যাঁ, এটি হচ্ছে যে আপনি যদি আমাদের যে মানে এক্সিকিউটিভ ডিসিশনস গুলোর যে আইনগুলো, হ্যাঁ আমাদের ধরেন যে এই যে পাবলিক প্রকিউরমেন্ট আছে, বা আমাদের আছেন নির্বাহী যে আইনগুলো, যদি আপনি দেখেন সব জায়গায় দেখবেন যে একটি আদেশের এগেইনস্টে আপনাকে 15 দিনের মধ্যে আপিল করতে হবে, এবং ওই আপিল প্রাপ্ত হইবার 15 দিনের মধ্যে উনি সিদ্ধান্ত প্রদান করিবেন। এরকম একটি বিষয় আছে না? জি স্যার। আমাদের নির্বাহীদের ক্ষেত্রে, হ্যাঁ আমাদের জেলা প্রশাসকের ক্ষেত্রে ধরেন আপনি এই যে আমাদের যে ভূমি অধিগ্রহণ যখন হয়, হ্যাঁ ভূমি অধিগ্রহণ হওয়ার সময় প্রতিটা ধাপে ধাপে আছে না যে আপনি আপনার ভূমি অধিগ্রহণ হয়েছে, আপনি যদি কোনো মানে আপত্তি থাকে আপনি জেলা প্রশাসক বরাবর আপত্তি করবেন, উনি 15 দিনের মধ্যে একটি সমাধান করবেন। তাহলে আমাদের এই লিমিটেশনস গুলো যদি এটি আমাদের আইন প্রণয়নকারী মানে যারা আছেন আমাদের আইন প্রণেতারা, তারা মানে এটি গবেষণা করে বের করবেন, কিন্তু চাওয়ার ক্ষেত্রে যেমন লিমিটেশন আছে, পাওয়ার ক্ষেত্রে যদি একটি লিমিটেশন এখানে ইম্পোজ করা যেত তাহলে বোধহয় আমাদের বিচার প্রার্থীগণ কিছুটা উপকৃত হতো। আমার আজকের আলোচনায় আমার এটি হচ্ছে আমার বেসিক মেসেজ আমাদের যারা আইন। ধন্যবাদ স্যার। খালেদ রহিম স্যার, আমরা কি শেষ করতে পারি স্যার অনুষ্ঠান? জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি শেষ করি। আমার শেষ কথা হচ্ছে যে আসলে পরামর্শ তো মানুষ প্রত্যেকেই তার সিদ্ধান্ত নেয়, তবে একটা দোয়া সকলের প্রতি, সবাই ভালো থাকুক। আমরা চাই আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা যেন এমন একটা সিস্টেম রেখে যেতে পারি এরা আমাদের চাইতে কিছুটা ভালো অবস্থানে থাকে। এইটাই একটা উইশ। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক, আমরা বিজ্ঞ আলোচকদের সাথে আজকে বিচারের সময়কাল এবং তামাদি আইন নিয়ে কথা বললাম। এর সাথে আরো বিস্তৃত আলোচনা, আরো পরামর্শ এখানে উঠে আসলো। শুধু দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিকে আপনি টাইমস 24 চ্যানেল থেকে লাইক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের আরো উৎসাহ পাবো, আরো কর্মে উদ্যোগনা বাড়বে। এরপরেও যারা রেকর্ডেড ভিউ দেখবে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং বিদায় জানিয়ে আমি আজ অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা।